Thank you and welcome all again to my class. আমরা ক্লাস 11 পদার্থবিদ্যার বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা এই বৃত্তীয় গতি বা সার্কুলার মোশনের বেশ কিছু ইম্পর্ট্যান্ট গাণিতিক সমস্যা অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা প্রথম পর্বে এই বৃত্তীয় গতি সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছিলাম তার সংক্ষিপ্তসার অর্থাৎ কিছু ইম্পর্ট্যান্ট কথা আরও একবার স্মরণ করে নেব অতি সংক্ষেপে। যে বৃত্তীয় গতি কাকে বলে? বৃত্তাকার পথে কোনো বস্তু বা বস্তুকণা যদি গতিশীল হয় বৃত্তাকার পথে, তবে তার গতিকে বলা হয় বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি একটি দ্বিমাত্রিক গতি বা সমতলিক গতি। রৈখিক গতির যেমন একটি মাত্রা একমাত্রিক গতি, রৈখিক গতির বেলায় যেমন রৈখিক সরণ রয়েছে, রৈখিক বেগ রয়েছে, রৈখিক ত্বরণ রয়েছে, রৈখিক ভরবেগ রয়েছে। এরা প্রত্যেকেই ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক রয়েছে। পোলার ভেক্টর বা মেরু ভেক্টর বলা হয়। বৃত্তীয় গতির বেলাতে ওই রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগের মতো বৃত্তীয় গতির বেলাতে রয়েছে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ ইত্যাদি। এবং এই কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তবে এরা ওই পোলার ভেক্টর বা মেরু ভেক্টর না। এদের দিক একটু অন্যভাবে নির্ণয় করা হয়। কিভাবে? এদের দিক হচ্ছে এই যে কেন্দ্রবিন্দু থেকে যদি একটা অক্ষ টানি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এই তলের উপর লম্বভাবে যদি একটা অক্ষ টানা হয় তাহলে অক্ষের কোনো একটি অভিমুখ হচ্ছে এদের অভিমুখ। কিভাবে আমরা আলোচনা করব। তার আগে মনে করব যে কোনো একটি বস্তু এই পিতে ছিল, বৃত্তপথে পরিভ্রমণ করতে করতে এই জায়গায় পৌঁছালো, পি ড্যাশে পৌঁছালো। মনে করলাম টি সময়ের অবকাশে পি ড্যাশ, এই যে দূরত্বটা সরণ বলবো না, সরণ বললে একটি নির্দিষ্ট দিক থাকতো, দিক পরিবর্তন হচ্ছে, তাই সরণের মান বলতে পারি বা দূরত্ব বলতে পারি এস। এবং পি থেকে পি ড্যাশ যাওয়ার কারণে এই বৃত্তাকার পথের কেন্দ্রবিন্দুতে যে কোণ উৎপন্ন করলো যাকে বলা হচ্ছে কৌণিক সরণ থিটা। এই কৌণিক সরণ থিটা, কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ আলফা, এদের একটা নির্দিষ্ট দিক রয়েছে। এরা হচ্ছে এক্সিয়াল ভেক্টর। তো থিটার অভিমুখ কীভাবে আমরা আলোচনা করেছি, যে বরাবর আবর্তন করছে সেই অভিমুখে রাইট হ্যান্ড থাম্ব রুল বলে ডান হাতের আঙ্গুলি যদি বেঁকে দেওয়া যায় তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে দিকটা নির্দেশ করবে সেই দিকটা হচ্ছে কৌণিক সরণের দিক বা কৌণিক বেগের দিক। তো এই বরাবর ঘুরছে, তো এই বরাবর কার্ল করব, বৃদ্ধাঙ্গুষ্ঠ এদিকে দিচ্ছে আউটওয়ার্ড, তো আউটওয়ার্ড ডিরেকশন হচ্ছে এই থিটা বা কৌণিক বেগ ওমেগা তার অভিমুখ। আর কৌণিক ত্বরণের বেলায় যদি কৌণিক ত্বরণ পজিটিভ হয়, কৌণিক ত্বরণ ধনাত্মক হয়, তবে থিটার অভিমুখ, ওমেগার অভিমুখ, কৌণিক ত্বরণের অভিমুখ যেমন নির্ণয় রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে নির্ণয় করব। যে দিকটা থিটার অভিমুখ, যে দিকটা ওমেগার অভিমুখ, কৌণিক ত্বরণের অভিমুখ সেই দিকেই হবে। কিন্তু কৌণিক ত্বরণ যদি ঋণাত্মক হয় তাহলে দিকটা অপোজিট হয়ে যাবে। এবং আমরা জানি যে রৈখিক সরণকে এস দিয়ে, কৌণিক সরণকে থিটা দিয়ে চিহ্নিত করি এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইজুক্যাল টু আর থিটা। আমরা আলোচনা করেছি প্রথম পর্বে। রৈখিক বেগ ভি, কৌণিক বেগ ওমেগা হলে ভি ইজুক্যাল টু আর ওমেগা। এবং এখানে একটি কথা স্পষ্ট বলা উচিত যে ভি ইজুক্যাল টু আর ওমেগা বা এস ইজুক্যাল টু আর থিটা যদি বলি রৈখিক সরণ, রৈখিক বেগ, তাহলে একটু ভুল হবে। এটা রৈখিক সরণের মান, এসটা হচ্ছে দিক পাল্টাচ্ছে তো এখানে। তো রৈখিক সরণ তো দিক পাল্টায় না, সরণ তো দিক স্থির থাকে, নির্দিষ্ট দিক থাকে, কিন্তু এখানে এসের দিক পরিবর্তন হচ্ছে, তাই সরণের মান বলা যেতে পারে। সরণের মান অথবা বলা যায় দূরত্ব এস ইজুক্যাল টু আর থিটা। স্কেলার ফর্মে এগুলি রাইট। ভি বলতে
ভি বলতে রৈখিক বেগের মান বা দ্রুতি ইজুকাল টু আর ওমেগা। যদি বলি ভি একটা ভেক্টর রাশি, ওমেগা একটা ভেক্টর রাশি, এখানে ভেক্টর চিহ্ন দিলাম, এখানে ভেক্টর চিহ্ন দিলাম, তাহলে বিশাল বড় ভুল হয়ে যাবে। কারণ ভি এর অভিমুখ ওমেগার অভিমুখ আলাদা, তাই ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। মানে হচ্ছে ভি ইজুকাল টু আর ওমেগা স্কেলার ফর্মে, এবং এটা বৃত্তীয় গতির জন্য শুধুমাত্র প্রযোজ্য। এই আমরা আলোচনা করি যে কৌণিক বেগ শুধু বৃত্তীয় গতির মধ্যে সীমাবদ্ধ নয়, বাইরেও রয়েছে, এবং তার জন্য আমরা ভিটাকে সর্বদাই এই ব্যাসার্ধের সঙ্গে পারপেন্ডিকুলার নেব। অর্থাৎ অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে ভি পারপেন্ডিকুলার ইজুকাল টু আর ওমেগা। ভি বা রৈখিক বেগের মান বা রৈখিক বেগটি সর্বদাই আর এর সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে, তবেই এই ফর্মুলাটা প্রযোজ্য, আদারওয়াইজ নট। ভি পারপেন্ডিকুলার ইজুকাল টু আর ওমেগা। কিন্তু বৃত্তীয় গতির বেলাতে ভি এর অভিমুখ এবং আর এর অভিমুখ সর্বদা 90 ডিগ্রি, কারণ ভি এর অভিমুখ হচ্ছে এই বিন্দুর সঙ্গে স্পর্শক বরাবর, আর স্পর্শকের ব্যাসার্ধ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাই এখানে তো সর্বদাই রৈখিক বেগের যে অভিমুখ আর ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি, সেজন্য ভি ইজুকাল টু আর ওমেগা বললেই যথেষ্ট বৃত্তীয় গতির বেলাতে। কিন্তু বৃত্তীয় গতির বাইরে যখন কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, তখন অবশ্যই সেই বেগটি নেব বা বেগের সেই উপাংশ নেব যেখানে ভি এবং আর পরস্পর পারপেন্ডিকুলার। তাই সঠিক সম্পর্ক হচ্ছে ভি পারপেন্ডিকুলার ইজুকাল টু আর ওমেগা। রৈখিক ত্বরণকে এ দিয়ে, কৌণিক ত্বরণকে আলফা দিয়ে আমরা প্রকাশ করি, এবং সেখান থেকে আমরা জানি যে এ ইজুকাল টু আর আলফা। তবে এখানে অবশ্যই বলা দরকার যে এ মানে রৈখিক ত্বরণ, বৃত্তীয় গতির বেলাতে রৈখিক ত্বরণ রয়েছে 4 প্রকার, রৈখিক ত্বরণ রয়েছে 3 প্রকার। কৌণিক ত্বরণ সমান মোট ত্বরণ হচ্ছে 4 প্রকার। বৃত্তীয় গতিতে মোট 4 প্রকার ত্বরণ রয়েছে, তার মধ্যে একটি কৌণিক ত্বরণ, আর রৈখিক ত্বরণ রয়েছে 3 ধরনের। 3 ধরনের রৈখিক ত্বরণ আমরা আলোচনা করেছি প্রথম পর্বে। একটা ত্বরণ রয়েছে কেন্দ্রের দিকে, রৈখিক বেগের মান যদি স্থির থাকে, সমবৃত্তীয় গতি সম্পন্ন যদি বস্তুকণা হয়, অর্থাৎ বেগের মান স্থির আছে, কিন্তু তবুও যেহেতু বৃত্তীয় গতিতে ঘোরার জন্য দিক পাল্টাতে হয় প্রতি মুহূর্তে দিক পাল্টাতে হয়, বেগ বলতে মান এবং দিক, তাই দিক পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হয়। তাই শুধুমাত্র দিক পরিবর্তনের জন্য, শুধুমাত্র রৈখিক বেগের দিক পরিবর্তনের জন্য যে ত্বরণ তৈরি হয় বৃত্তের কেন্দ্রের অভিমুখে, সেই ত্বরণকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ, অর্থাৎ এসি। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। আর রৈখিক বেগের মান পরিবর্তনের জন্য যে ত্বরণ তৈরি হয়, রৈখিক বেগের মান পরিবর্তনের জন্য যে ত্বরণ তৈরি হয়, মান পরিবর্তনের জন্য, তাকে বলা হয় ট্যানজেনশিয়াল এটি। তাহলে যদি এই বিন্দুতে চিন্তা করি আমরা, এদিকে হবে এটি, এদিকে হবে এসি, আর এটি এবং এসি সম্মিলিতভাবে, অর্থাৎ এমন হলো যে বৃত্তীয় গতিতে রৈখিক বেগের মানও পাল্টাচ্ছে, রৈখিক বেগের দিকও পাল্টাচ্ছে। দিক তো পাল্টাতেই হবে, বৃত্তীয় গতিতে চলা মানে অভিকেন্দ্র ত্বরণ অবশ্যই থাকবে। অভিকেন্দ্র ত্বরণ ছাড়া, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ছাড়া বৃত্তীয় গতি হয় না। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন নাও থাকতে পারে, সমদ্রুতিতে ঘুরছে, সমবৃত্তীয় যে গতি, অর্থাৎ বেগের রৈখিক বেগের মানটা স্থির রয়েছে, কিন্তু ডিরেকশন পাল্টানোর জন্য যে ত্বরণ তৈরি হচ্ছে সেই ত্বরণটা অবশ্যই থাকবে। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ছাড়া বৃত্তীয় গতি হয় না, আমরা ডিটেলস আলোচনা করেছি। তো ট্যানজেনশিয়াল ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কখনো কখনো শূন্য হয়। কখন শূন্য হয়? যখন সমবৃত্তীয় গতি সম্পন্ন বস্তুকণা থাকে। সমবৃত্তীয় গতি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে রৈখিক বেগের যে মান, রৈখিক বেগের মান হচ্ছে ধ্রুবক, তখন এটি ইজুকাল টু 0 হয়, কিন্তু এসি কখনো 0 হয় না। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন কি হয়?
দিক পরিবর্তনের জন্য, মান একই থাক কিন্তু দিক পরিবর্তনের জন্য ভেক্টর পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হয় দিক পরিবর্তনের জন্য, আর দিক পরিবর্তন তো লাগবেই লাগবে বৃত্তীয় গতিতে। তো দিক পরিবর্তন যেহেতু লাগবেই, তাই ত্বরণ তৈরি হবেই। সেই ত্বরণের অভিমুখ হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। সেই ত্বরণকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। এই অভিকেন্দ্র ত্বরণের মান আমরা জানি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যদি ভি মড ইজুক্যাল টু কনস্ট্যান্টও হয়। আর ভি মড যদি কনস্ট্যান্ট না হয়, রৈখিক বেগের মানও যদি পাল্টায়, দিকও যদি পাল্টায়, তাহলে এসিও থাকবে, এটিও থাকবে। সেক্ষেত্রে এটি ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি আমরা জানি যে ডিভি মড ডিভাইড বাই ডিটি। আর এসি এবং এটি দুটারই যদি উপস্থিতি থাকে, তখন দুজনের সম্মিলিতভাবে লব্ধি ত্বরণ তৈরি হয় এ নেট। এ নেট তৈরি হবে। সেই এ নেটের অভিমুখ এটি এবং এসির অভিমুখ চাইতে অন্য কোনো অভিমুখ হতে পারে। তাই স্কেলার ফর্মে বলতে পারি আমরা যে এ নেট ইজুক্যাল টু কী হবে, ডিভি বাই ডিটি, তার মড নিব। মড না নিলে হবে না, তাহলে তো এর অভিমুখ আর ভির অভিমুখ একই হবে। মানের বিচার করব শুধু এখানে ডিভি বাই ডিটি। এবং ভেক্টর ফর্মুলাতে বলতে পারি যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এটি আর এসি, তো অতএব এটা হচ্ছে মানের বিচারে এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। এবং আমরা কৌণিক বেগ যদি বলি ওমেগা, যদি স্থির কৌণিক বেগ থাকে, কৌণিক বেগটি স্থির, তাহলে ওমেগা ইজুক্যাল টু থিটা বাই টি। কৌণিক বেগের মান যদি স্থির থাকে তাহলে থিটা বাই টি। কৌণিক বেগের মান যদি পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি ওমেগা এভারেজ, কৌণিক সরণের পরিবর্তন থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইড বাই টি টু মাইনাস টি ওয়ান, বা ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। আর যে ডেল্টা টি টেন্স টু জিরো হয়ে যায় একটা নির্দিষ্ট মুহূর্তে, এটা সময়ের অবকাশে, কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তে ডেল্টা টি টেন্স টু জিরো, সেক্ষেত্রে কী হবে, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস ইজুক্যাল টু ডি থিটা বাই ডিটি হয়। তাই তো এগুলো আলোচনা করেছি আমরা। এবং সেখান থেকে থিটার যদি রাশিমালা দেওয়া থাকে, তাকে ডিফারেন্সিয়েট করলে আমরা ওমেগা পাবো, কৌণিক বেগ পাবো। আর অপোজিট যদি বলে যে থিটা নির্ণয় করব, কৌণিক বেগ দেওয়া আছে, তার ডিফারেন্সিয়েশনের অপোজিট আমরা করব ইন্টিগ্রেশন। মানে এখান থেকে লিখতে পারি ডি থিটা ইজুক্যাল টু ওমেগা ডিটি, এরও ইন্টিগ্রেশন। থিটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ওমেগা পাবো, ওমেগাকে ইন্টিগ্রেশন করব, তাহলে থিটা পাবো। এখান থেকে থিটা ইজুক্যাল টু ইন্টিগ্রেশন ওমেগা ডিটি। এবার টি এর মান যত থেকে যতদূর যেতে হবে সেই মানগুলো বসে থিটা পেতে পারি। একইভাবে এখানে আমরা যেমন লিখেছি যে আলফা ইজুক্যাল টু ওমেগা বাই টি, একক সময়ে কৌণিক বেগ পরিবর্তনের হার, বা সময়ের সাপেক্ষে কৌণিক বেগ পরিবর্তনের হারই হচ্ছে কৌণিক ত্বরণ। যদি সুষম হয় তাহলে আলফা ইজুক্যাল টু ওমেগা বাই টি, আর যদি পরিবর্তনশীল হয় তাহলে আলফা এভারেজ নিব আমরা। এভারেজটা কি, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান। কত সময়ের অবকাশে কতটা কৌণিক বেগের পরিবর্তন হলো, সেটা হচ্ছে আলফা এভারেজ। আর যদি ইনস্ট্যান্টেনিয়াস হয়, যে একটা নির্দিষ্ট মুহূর্তে, দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডে মানে কি, তার আগেও না পরেও না, পঞ্চম সেকেন্ড যখন পূর্ণ হলো সেই মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে কী বলবো, আলফা ইনস্ট্যান্টেনিয়াস আমরা জানি ডি ওমেগা বাই ডিটি। তো ওমেগার যদি রাশিমালা দেওয়া থাকে, তাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কৌণিক ত্বরণ পাবো। আর কৌণিক ত্বরণের রাশিমালা দেওয়া থাকলে ওমেগা কী করে পাবো, এটার অপোজিট কাজ করব। অপোজিট কাজ বলতে ওমেগা ইজুক্যাল টু ইন্টিগ্রেশন অফ আলফা ডিটি, মানে আলফা এবং টি এর যে কার্ভ, তার আন্ডারে যে এরিয়া, সেই এরিয়াটাই হচ্ছে ওমেগার মান বা কৌণিক বেগের মান। কৌণিক বেগের পরিবর্তন বলতে পারি
অ্যাকচুয়ালি এদিকেও ইন্টিগ্রেশন করতে পারি, ডি ওমেগা ইন্টিগ্রেশন করব কত থেকে কত। সেই কৌণিক বেগের পরিবর্তন আর কিছুই না, আলফা এবং টি যে কার্ভ তার আন্ডারে যে এরিয়া, সেই এরিয়াটাই হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন। বা শুধু যদি ডি ওমেগা থেকে 0 দিয়ে শুরু হয় তাহলে এটা ওমেগা আসবে ইকুয়াল টু আলফা ডিটি। যাই হোক, অঙ্কগুলি করলে আমরা এ বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক, একটি বৈদ্যুতিক পাখা 120 আরপিএম গতিতে ঘুরছে, পাখাটির কৌণিক বেগ কত? একটা বৈদ্যুতিক ফ্যান 120 রিভলিউশন পার মিনিট গতিতে ঘুরছে, 1 মিনিটে 120টি আবর্তন সম্পন্ন করছে, তাহলে তার কৌণিক বেগ কত? তো কি করব, কৌণিক বেগ কি করে নির্ণয় করব? 1 নম্বর অঙ্ক। তো পাখার কম্পাঙ্ক বলতে 1 সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন সম্পন্ন করছে, সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন সম্পন্ন করছে। 10 বার তো কম্পাঙ্ক 10, 20 বার তো কম্পাঙ্ক 20, কিন্তু এখানে বলেছে মিনিটে, বলেছে একক সময় বলতে সেকেন্ড না ধরে এরা মিনিটে ধরেছে, যে 120 বার পূর্ণ আবর্তন করছে মিনিটে, তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু বলছে 120 আরপিএম রিভলিউশন পার মিনিট। কিন্তু আমরা সাধারণভাবে ফ্রিকোয়েন্সিকে পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 120 বার রিভলিউশন হয়েছে পার মিনিটে, তাহলে সেকেন্ড যদি করি তাহলে 60 দিয়ে ভাগ করলে পার সেকেন্ডে হয়ে গেল। মিনিটে 120 বার, মিনিটে 120 বার, তাহলে সেকেন্ডে কয়বার? 60 দিয়ে ভাগ করব, তাহলে রিভলিউশন পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে? 2 রিভলিউশন পার সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার কি বার করতে বলছে? কৌণিক বেগ। অতএব কৌণিক বেগ কাকে বলে? কম্পাঙ্কের বিচারে মনে করলাম কম্পাঙ্ক এফ, সেকেন্ডে এফ বার পূর্ণ কম্পন সম্পন্ন করছে, তো সেকেন্ডে এফ বার, একবার সম্পন্ন করলে 2 পাই রেডিয়ান, একবার বৃত্তপথে ঘোরা মানে কি? পূর্ণ আবর্তন করা মানে কি? 2 পাই রেডিয়ান। তাহলে সেকেন্ডে এফ বার যদি হয়, সেকেন্ডে ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে 2 পাই এফ রেডিয়ান সেকেন্ডে যত রেডিয়ান সেটাই তো হচ্ছে কৌণিক বেগ। তাই 2 পাই এফ হচ্ছে কৌণিক বেগের ফর্মুলা আমরা জানি। তো 2 পাই আর এফ এর মান হচ্ছে এখানে 2 এত রেডিয়ান পার সেকেন্ড। এফ মানে কি? 1 সেকেন্ডে এফ বার, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। তাই এফ এর মান 2 রিভলিউশন পার সেকেন্ড, তাহলে এফ এর মান 2 বসালাম, তাহলে এর উত্তর কত হচ্ছে? 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। এটাই হচ্ছে 1 নংয়ের উত্তর। নেক্সট 2 নম্বর অঙ্ক, বৃত্তীয় গতিসম্পন্ন কোনো কণার বৃত্তস্থ কোনো বিন্দুর সাপেক্ষে স্থির কৌণিক বেগ ওমেগা হলে কেন্দ্রের সাপেক্ষে তার কৌণিক বেগ কত? একটা বৃত্ত রয়েছে, বৃত্তীয় গতিতে মনে করলাম এখান থেকে একটি কণা এখানে পৌঁছালো, এটা মনে করলাম কেন্দ্র। তো এই বিন্দুর সাপেক্ষে পিতে ছিল, পি ড্যাশে পৌঁছালো, এটা মনে করলাম এ বিন্দু। তো এ বিন্দুর সাপেক্ষে এখান থেকে এখানে গেলে কতটা কোণ উৎপন্ন করলো? মনে করলাম থিটা। তাহলে কেন্দ্রের সাপেক্ষে কতটা কোণ উৎপন্ন করবে? এই কোণটা কত? থিটা জানলেই আমরা কৌণিক বেগ নির্ণয় করতে পারবো। মনে করলাম টি সময় লাগলো, তাহলে এটা যদি থিটা হয়, এটা কত? আমরা বৃত্তে ক্লাস 10-এ পড়েছি, যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্র, এটা পরিধি কিনা? কেন্দ্রস্থ বিন্দু, এটা পরিধিস্থ বিন্দু। তাহলে একই বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, এটা যদি থিটা হয়, এটা কি হবে? 2 থিটা। তাহলে এর সাপেক্ষে একই সময়ে পি থেকে পি ড্যাশে গেল, এখান থেকে দেখছি তো থিটা কোণ উৎপন্ন করলো,
পি থেকে পি ড্যাশে যে সময়ে সি থেকে ওই সময়েই 2 থিটা কোণ উৎপন্ন করলো। তো কোণের বিচারে আমরা যদি কৌণিক বেগের কথা চিন্তা করি, তো এখানে থিটা কোণ তৈরি করছে যে সময়ে, এখানে 2 থিটা কোণ তৈরি করছে সে সময়ে। তার মানে এটা যদি ওমেগা হয়, এটা 2 ওমেগা হবে, সহজ ভাষায় বলতে পারি। কিন্তু অঙ্কটা করব কিভাবে, করার সময় লিখব, ধরি পি থেকে পি ড্যাশে গেলে টি সময়ে এ বিন্দুতে কৌণিক সরণ থিটা। অতএব কেন্দ্রে মানে সি বিন্দুতে উৎপন্ন কৌণিক সরণ কত হবে? এটা যদি থিটা হয়, এটা 2 থিটা হবে। কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, যেহেতু একই বৃত্তচাপের উপর দাঁড়িয়ে আছে। পি পি ড্যাশের উপর এটা পরিস্থ কোণ, পি পি ড্যাশের উপর এটা কেন্দ্রস্থ কোণ। একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। তাহলে যদি থিটা হয়, তো এটা কৌণিক সরণ কত হবে? 2 থিটা। অতএব এ বিন্দুতে কৌণিক বেগ কি হবে? থিটা বাই টি সমান ওমেগা দেওয়া আছে প্রদত্ত, এই যে কৌণিক বেগ ওমেগা হলে। অতএব সি বিন্দুতে কৌণিক বেগ সমান 2 থিটা। কত সময়ে? কৌণিক সরণ বাই সময়, একই সময় টিতে, শুধু কৌণিক সরণটা এখানে ডবল হয়ে গেছে, 2 থিটা বাই টি। তো 2 আর থিটা বাই টি তার পরিবর্তে তো ওমেগা লিখতে পারি, তো 2 ওমেগা, এটাই হচ্ছে অ্যান্সার। সি বিন্দুতে কৌণিক বেগ 2 ওমেগা। নেক্সট একটি সহজ অঙ্ক। ক্যাপিটাল এম ও স্মল এম ভর সম্পন্ন দুটি বস্তুকণা যথাক্রমে ক্যাপিটাল আর ও স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে ঘুরছে। যদি উভয়ের পর্যায়কাল সমান হয়, তবে তাদের কৌণিক বেগের অনুপাত কত? পর্যায়কাল মানে একটি পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে। বৃত্তীয় গতিসম্পন্ন কোনো কণা বা বস্তু একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটি হচ্ছে পর্যায়কাল, ক্যাপিটাল টি ধরা হয়। এবং আমরা জানি যে ক্যাপিটাল টি ইজুকাল টু 1/f বা f ইজুকাল টু 1/t। এগুলি আমরা আলোচনা করেছি গত পর্বে। তো এখানে ওমেগা বার করতে বলেছে, টি দুজনেরই সমান। তাহলে ওমেগা কৌণিক বেগ ওমেগা ইজুকাল টু 2πf, আর f মানে হচ্ছে 1/t, ওমেগা ইজুকাল টু 2π/t। তো কৌণিক বেগের কাছে বস্তুর ভর সেগুলা নেই, বৃত্তের ব্যাসার্ধ সেগুলা নেই। কৌণিক বেগের রাশিমালাতে কি বলছে? 2π/t পর্যায়কাল রয়েছে, আর 2π তো ধ্রুবক, তাহলে পর্যায়কালের সঙ্গে সম্পর্ক রয়েছে। তো দুটি ক্যাপিটাল এম স্মল এম ভর সম্পন্ন দুটি বস্তুকণা, তাদের প্রত্যেকের বলছে পর্যায়কাল সমান। তো অতএব বলতে পারি ওমেগা ক্যাপিটাল এম এটাও 2π/t, আর ওমেগা স্মল এম এটাও হচ্ছে 2π/t, যেহেতু পর্যায়কাল টি উভয়ের সমান। তো অতএব ওমেগা এম ইজ টু ওমেগা স্মল এম ইজ ইকুয়াল টু 1:1, তাই তো? তাদের কৌণিক বেগের অনুপাত বলেছে, তাহলে ক্যাপিটাল এম স্মল এম 1:1। টি এবং এফ এর মধ্যে কি সম্পর্ক? বললাম যে টি ইজ ইকুয়াল টু 1/f আর এফ ইজ ইকুয়াল টু 1/t।
কেন? টি বলতে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে বৃত্তীয় গতিতে। তাহলে মনে করলাম কম্পাঙ্ক এফ, মনে করলাম বৃত্তীয় গতি সম্পন্ন কোনো একটি বস্তু ও বস্তু কণার কম্পাঙ্ক এফ। কম্পাঙ্ক এফ মানে এফ বার পূর্ণ কম্পন সম্পন্ন করছে, এফ বার পূর্ণ কম্পন সম্পন্ন করছে 1 সেকেন্ডে। তো অতএব একবার পূর্ণ কম্পন সম্পন্ন করে কত সেকেন্ডে? 1/f সেকেন্ডে। আর একবার পূর্ণ কম্পন সম্পন্ন করে যত সেকেন্ডে সেটাই তো টি, তাই টি ইজ ইকুয়াল টু 1/f। তো টি ইজ ইকুয়াল টু 1/f বা এফ ইজ ইকুয়াল টু 1/t, এটা আমি মুখস্থ রাখবো। এবং ওমেগা ইজ ইকুয়াল টু 2πf বা 2π/t, এগুলো মনে রাখবো, এই যেখানে লিখেছি, তাহলে অঙ্কগুলি সহজ হয়ে যাবে। এবার 4 নম্বর অঙ্ক, 20 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আনুভূমিক বৃত্তপথে একটি বস্তু 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরলে তার রৈখিক বেগ কত? আমরা জানি যে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে কী সম্পর্ক? রৈখিক বেগ ইকুয়ালস টু আর ইন্টু কৌণিক বেগ। অবশ্যই এখানে রৈখিক বেগ আর কৌণিক বেগ স্কেলার ফর্মে, মানে মানের বিচারে, ভেক্টরের বিচারে ইকুয়াল না। ভেক্টরের বিচারে যদি করি তাহলে আমরা বলতে পারি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু আর ভেক্টর, এইভাবে। আর বৃত্তীয় গতিতে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা স্কেলার ফর্মে এরকম সংক্ষেপে লিখতে পারি। অবশ্যই ভি ইজ পারপেন্ডিকুলার টু আর, বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রতি মুহূর্তেই ভি আর এর পারপেন্ডিকুলার, তো এটা না দিলেও চলে। কিন্তু বৃত্তীয় গতির বাইরে যখন কৌণিক বেগ আর রৈখিক বেগের সম্পর্ক করব তখন অবশ্যই ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু আর ওমেগা, এই সমীকরণটি লিখব। যাই হোক, এখানে মনে রাখতে হবে কৌণিক বেগ যখন আমরা নির্ণয় করি সেটা অবশ্যই কৌণিক সরণটা এসআই এককে রেডিয়ানে, ডিগ্রিতে না কিন্তু। থিটা ইজ ইকুয়াল টু রেডিয়ানে, থিটাকে আমরা ইজ ইকুয়াল টু না, থিটাকে রেডিয়ানে প্রকাশ করব এসআই পদ্ধতিতে, ডিগ্রিতে না। ডিগ্রি থাকলে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তো 4 নম্বরে কি বলেছে? আর এর মান দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু 20 সেমি। তো যেহেতু এসআই পদ্ধতিতে অঙ্কগুলি, রেডিয়ান আছে মানে এসআই পদ্ধতিতে, তো এটাকে মিটারে কনভার্ট করলে 20/100 মিটার, 1/5 মিটার। আর কি আছে? ওমেগা দেওয়া আছে, ওমেগা ইজ ইকুয়াল টু 10 রেডিয়ান পার সেকেন্ড। অতএব রৈখিক বেগের মান, রৈখিক বেগ বলাটা ঠিক না, রৈখিক বেগের মান অর্থাৎ দ্রুতির কথা বলছি। রৈখিক বেগ একটি ভেক্টর রাশি, তার মানটি আমরা এখানে হিসাব করব। তাহলে ভি ইজ ইকুয়াল টু স্কেলার ফর্মে, তাই ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। আর এর মান হচ্ছে 1/5, ওমেগার মান হচ্ছে 10, তাহলে এত মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। নেক্সট 5 নম্বর অঙ্ক, একটি চাকার ঘূর্ণন 10 সেকেন্ডে 1800 আরপিএম থেকে 3000 আরপিএম হলে তার কৌণিক ত্বরণ কত? আরপিএম বলতে আমরা জানি রিভলিউশন পার মিনিট, মিনিটে 1800 পাক খাচ্ছে। 10 সেকেন্ডের মধ্যে সেটা পাল্টে হয়ে গেল মিনিটে 3000 পাক খাচ্ছে, রিভলিউশন পার মিনিট। তাহলে তার কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণ আমরা নির্ণয় করব কিভাবে? দেখো, ত্বরণ বলতে আলফা, যেহেতু 10 সেকেন্ডের একটা পার্থক্য রয়েছে, তো এভারেজটা বার করব আমরা, ইনস্ট্যান্টেনিয়াস না, ডি ওমেগা ডিটি করে পাবো না আমরা। এটা 10 সেকেন্ডের ব্যবধানে এত আরপিএম থেকে এত আরপিএম হয়েছে, তাই আলফা এভারেজ নির্ণয় করব। আলফা এভারেজ মানে কি? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইড বাই T2 মাইনাস T1, মানে কৌণিক ত্বরণ বলতে বোঝায় কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। কত সময়ের ব্যবধানে, কত সময়ের অবকাশে
কতটা কৌণিক বেগের পরিবর্তন হলো। সেই কৌণিক বেগের পরিবর্তনকে সময় অবকাশ দিয়ে ভাগ করলে কৌণিক ত্বরণ পাওয়া যায়। তো এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি 2 π f2 মাইনাস 2 π f1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। t2 মাইনাস t1 মানে ডেল্টা টি 10 সেকেন্ড, বা 2 π যদি কমন নিই 2 π বাই 10, তাহলে f2 মাইনাস f1। এবার f2 আর f1 এর মান কি দেওয়া আছে? f1 দেওয়া আছে 1800 rpm, 1800 rpm মানে 1800 রিভলিউশন পার মিনিট, 1 মিনিটে। তো আমরা ফ্রিকোয়েন্সি মিনিটে রাখি না, সেকেন্ডে করে নিই। তো এটাকে সেকেন্ডে করলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1800 বাই 60, তাহলে এখানে রিভলিউশন পার সেকেন্ড হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 0 0 কাটলো, 6 3 18, 30 রিভলিউশন পার সেকেন্ড। আর f2 হচ্ছে 3000 rpm, তাহলে 3000 ডিভাইড বাই 60, এত রিভলিউশন পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 50 রিভলিউশন পার সেকেন্ড। তাহলে হচ্ছে 2 π বাই 10, 50 মাইনাস 30। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, তার ইউনিট কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা যদি হিসাব করি 2 π বাই 10 ইন্টু হচ্ছে 20, 0 0 কাটলো, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ফ্রিকোয়েন্সিতে একটা সেকেন্ড আছে আর এখানে ওমেগা বাই টির আরেকটা সেকেন্ড আছে নিচে, তাই সেকেন্ড স্কোয়ার, আর পাই বলতে রেডিয়ান, তাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আসছে কৌণিক ত্বরণের একক। তাহলে 4 π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে কৌণিক ত্বরণ। এভারেজ কৌণিক ত্বরণ যেহেতু 10 সেকেন্ড সময় একটা সময়ের অবকাশ, 1800 rpm থেকে 3000 rpm যদি হয়ে যায় চাকার ঘূর্ণন, তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে 4 π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এবার 6 নম্বর অঙ্কটি, ওমেগা ইকুয়ালস টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 1 হলে, ওমেগা মানে কৌণিক বেগ, কৌণিক বেগ সময়ের অপেক্ষক, সময়ের সাপেক্ষে পরিবর্তন করছে। তো কৌণিক বেগকে যদি সময়ের সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখান থেকে 2 সেকেন্ডে আর 2 নম্বর সেকেন্ডে মানে দ্বিতীয় সেকেন্ডে কৌণিক ত্বরণ কত নির্ণয় করো। মানে টি এর সাপেক্ষে ওমেগা পরিবর্তন হচ্ছে, কৌণিক বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে 2 সেকেন্ডে কৌণিক ত্বরণ কত? মানে 0 সময় থেকে 2 সেকেন্ড সময় যখন পূর্ণ হলো, এই যে সময়ের অবকাশ, টাইম গ্যাপ 0 থেকে 2 সেকেন্ড, টোটাল 2 সেকেন্ডে গড় কৌণিক ত্বরণ কত? এবং দ্বিতীয় সেকেন্ড যখন পূর্ণ হলো, তার আগেও না তার পরেও না, দ্বিতীয় সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট, সেই ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট দ্বিতীয় সেকেন্ডের মুহূর্তে, আগেও না পরেও না, তখন তার কৌণিক ত্বরণ কত সেটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ একটা এভারেজ কৌণিক ত্বরণ আর একটা ইনস্ট্যান্টেনিয়াস কৌণিক ত্বরণ এখানে নির্ণয় করতে হবে, এই অঙ্কটার মানে তাই। তো আমরা জানি যে এভারেজ কৌণিক ত্বরণ বলতে কৌণিক বেগের পরিবর্তন বাই সময়। তো দুটি অঙ্ক রয়েছে, এখানে দাগ দিলাম। ওমেগা 0 সময় যখন 0, তখন ওমেগা 0 মান কত? 1। এখান থেকে যদি বসাই কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। আর 2 সেকেন্ড যখন পূর্ণ হলো, তখন ওমেগার মান কত? টি এর মান 2 বসাবো, টি এর অপেক্ষক যেহেতু, টি এর মান 2 বসাবো। তাহলে 2 বসালে 2 এর স্কোয়ার
2 দিয়ে 4 3 12, 12 4 16, 1 17। তাহলে অতএব আলফা এভারেজ ইজ ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 0। 0 থেকে 2 সেকেন্ডে কৌণিক বেগ কতটা পাল্টাইছে, সময় কত, 2 সেকেন্ডে, টি ইজ ইকুয়াল টু 2। ওমেগা 2 মানে হচ্ছে 17 মাইনাস 1/2, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এখানেই আছে রেডিয়ান পার সেকেন্ড, আবার নিচে সেকেন্ড, তাই সেকেন্ডের স্কোয়ার হয়ে গেল 16/2, 8 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে গড় কৌণিক ত্বরণ, সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার। কৌণিক বেগের পরিবর্তন বাই সময় ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণ, গড় কৌণিক ত্বরণ। এবার ইনস্ট্যান্টেনিয়াস, তার মানে ডি ওমেগা বাই ডিটি করতে হবে। এবার আলফা ইনস্ট্যান্টেনিয়াস, দ্বিতীয় সেকেন্ডে, 2 নম্বর সেকেন্ড যখন পূর্ণ হলো, আগের গল্প শেষ, পরের গল্প শেষ, 2 নম্বর সেকেন্ডের ত্বরণ কত, যখন 2 নম্বর সেকেন্ড পূর্ণ হলো সেই ক্ষণিকের মুহূর্তে দ্বিতীয়তম সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত, কী করে পাবো, ডি ওমেগা বাই ডিটি, টি এর মান 2 বসাবো। তো ডি ডিটি অফ ওমেগার মান কি আছে, 2t স্কোয়ার প্লাস 2t প্লাস 1, 2t স্কোয়ার না 3t স্কোয়ার, তাই তো, টি ইজ ইকুয়াল টু 2 বসাবো। এটা হয়ে যাওয়ার পরে তাহলে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে টি স্কোয়ার, এটা হয়ে যাবে 60, 2টা বাইরে আসবে, টি স্কোয়ার বলে 2t হয়, 3 তো ছিলই, তাহলে 60 প্লাস 2, 1 এর ডিফারেন্সিয়েট করলে 0 হয়, টি ইজ ইকুয়াল টু 2 বসাবো। তাহলে 6 গুণন 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 14। তাহলে 2 সেকেন্ডে গড় কৌণিক ত্বরণ 8 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আর দ্বিতীয়তম সেকেন্ডে কৌণিক ত্বরণ 14 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হবে সব জায়গাতেই, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তার তফাৎ হলো কি হলো না, এখানে 14 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আর এটা হচ্ছে 8 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। যদি ওমেগা বা কৌণিক বেগ এভাবে সময়ের সঙ্গে পরিবর্তন হয় তাহলে 2 সেকেন্ডে মানে গড় কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, আর দ্বিতীয় সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস কৌণিক ত্বরণ এভাবে নির্ণয় করতে হবে। নেক্সট 7 নম্বর অঙ্ক, বৃত্তীয় গতিসম্পন্ন কোনো কণার কৌণিক ত্বরণ যদি আলফা ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস টি দ্বারা প্রকাশ পায়, অর্থাৎ কৌণিক ত্বরণ সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, সমত্বরণ না, ত্বরণ পরিবর্তনশীল, তাহলে 2 সেকেন্ড পরে কণার কৌণিক বেগ কত। প্রথমে কৌণিক বেগ কত ছিল, দেওয়া আছে t0-তে কৌণিক বেগ ছিল, ইনিশিয়ালি কৌণিক বেগ ছিল 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে শুরুতে কৌণিক বেগ যদি 2 রেডিয়ান পার সেকেন্ড হয় আর ত্বরণ যদি এই রাশিমালা দিয়ে প্রকাশ পায় তাহলে 2 সেকেন্ড পরে কৌণিক বেগ কত হবে। তো আমরা অঙ্কটি করব। আমরা জানি কৌণিক ত্বরণ আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। যেহেতু 2 সেকেন্ডে তাৎক্ষণিক বিষয় বলছে এবং আলফা পরিবর্তনশীল, তাহলে আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি। আমাদের কী বার করতে বলেছে, কৌণিক বেগ ওমেগা। তাহলে এখান থেকে লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু, ডি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডিটি। ওমেগার মান বার করতে গেলে এখানে ডিফারেন্সিয়েশন করেছি, ওমেগাকে ডিফারেন্সিয়েট করলে আলফা পাওয়া যায়, এবার আলফাকে ইন্টিগ্রেট করলে ওমেগা পাওয়া যাবে। অপোজিট কাজ করব, কী বার করতে হবে আমাদের, ওমেগা বার করতে হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি, সেখান থেকে পেলাম ডি ওমেগা ইজ ইকুয়াল টু আলফা ডিটি। উভয় দিকে ইন্টিগ্রেশন করব। ওমেগাকে ইন্টিগ্রেশন কত থেকে কত, 0 থেকে 2 সেকেন্ড,
ওমেগা 0 থেকে ওমেগা 2 বলতে পারি, ওমেগা 0 থেকে ওমেগা 2। আর টি, টি হচ্ছে 0 থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ওমেগার মান 2 সেকেন্ডে কত সেটা পেয়ে যাব। তো ডি ওমেগাকে ইন্টিগ্রেশন করলে আমরা ওমেগা পাই, ওমেগা 0, ওমেগা 2। আর আলফা আর মান আছে 3t² মাইনাস আলফা, তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 to 2, আলফা হচ্ছে 3t² মাইনাস টি ইন্টু ডিটি। যেহেতু লিমিট দেওয়া রয়েছে, তো এখান থেকে লিখতে পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 0। এদিকে ইন্টিগ্রেশন যদি করি 3t² ইন্টিগ্রেশন করলে কী হবে, 3 ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বাড়বে 3, আর সেটা নিচে বসবে। এটাকে আলাদা করে করব, তাহলে t²/2। এবার টি এর মান কি বসাবো, প্রথমে 2 বসাইব, পরে বিয়োগে টি এর মান 0 বসাবো। ওমেগা 2 বার করতে হবে, ওমেগা 0 এর মান দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড। টি এর মান 2 বসাবো, তো 2 বসালে 3 আর 3 কেটে যাচ্ছে, 2 এর কিউব মাইনাস 2 এর স্কোয়ার বিয়োগ টি এর মান 0 বসাবো, 0 বসালে 0ই হবে। তাহলে ওমেগা 2 মাইনাস 2 ইকুয়াল টু 8 মাইনাস 4। টি ঠিক করেছি তো, t² ডিভাইড বাই 2, তাহলে 4 নিচে 2 কই গেল, এই জন্য তো হয়নি 2, তাহলে 6 বা ওমেগা 2 মানে দ্বিতীয় সেকেন্ডে 6 প্লাস 2 মাইনাস 2 মাইনাস 2 কেটে গেল, দুই দিক থেকে মাইনাস 2 কেটে দিলাম, বা 6 2 গিয়ে প্লাস হলো ওই একই গল্প, তাহলে 8 ওমেগা 2 ইকুয়াল টু 8। এখানে কি দেওয়া ছিল, দেওয়া ছিল ওমেগা 0 ইকুয়াল টু 2 রেডিয়ান পার সেকেন্ড, আর টি এর মান হচ্ছে 2। এগুলো বসিয়ে এটা পেলাম। তো এইভাবে যদি ওমেগার রাশিমালা দিয়ে দেয়, তো ওমেগার রাশিমালাকে ডিফারেন্সিয়েট করলে আলফা পাবো। আর আলফারই রাশিমালা দিয়ে দিয়েছে, ওমেগা চেয়েছে, তাহলে ইন্টিগ্রেশন করব, অপোজিট কাজ করতে হয়। কারণ এখান থেকে আমরা এটা লিখতে পারি, ইন্টিগ্রেশন করব, এটা ইন্টিগ্রেশন করে লিমিট দেওয়া আছে, লিমিটের মানগুলো বসালে ওমেগা 2 ইকুয়াল টু 8। ওমেগা কিসে একক, কি রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 8 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে এই ইন্টিগ্রেশনের মান, ওমেগা 2 মান। এবার 8 নম্বর অঙ্ক, স্থির অবস্থা থেকে ফ্রম দ্য রেস্ট 4 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে একটি চাকা ঘুরতে শুরু করলে 10 সেকেন্ডে কতগুলি পূর্ণ আবর্তন সম্পন্ন করবে হিসাব করো। আমরা মনে রাখবো যে সমত্বরণ, রৈখিক গতির বেলাতেও সমত্বরণ থাকলে তার কয়েকটা ফর্মুলা ছিল। রৈখিক গতির বেলায় সমত্বরণের জন্য কি ফর্মুলা ছিল, সমত্বরণের জন্য ছিল v ইকুয়াল টু u প্লাস এটি, s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সমত্বরণে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য শুধুমাত্র ত্বরণ যদি স্থির থাকে, ত্বরণ যদি পরিবর্তন না হয়, তাহলে রৈখিক গতির বেলায় এই ফর্মুলাগুলো পাই, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as, st ইকুয়াল টু u প্লাস হাফ অফ a 2t মাইনাস 1। ঠিক সেরকম বৃত্তীয় গতির বেলাতেও ত্বরণ যদি স্থির থাকে, সমকৌণিক ত্বরণ যদি হয়, তাহলে রৈখিক গতির মতন এখানেও কিছু ফর্মুলা পাবো। কি ফর্মুলা পাবো, একই রকমভাবে লিখতে পারি ওমেগা 2, ভি বলতে ওমেগা 2 ইকুয়াল টু ইউ বলতে ওমেগা 0, বা ওমেগা 2 ওমেগা 1 ধরতে পারি, ওমেগা ড্যাশ ধরতে পারি, ইকুয়াল টু ওমেগা 0
প্লাস আলফা টি, এস এস বলতে থিটা, এটা রৈখিক সরণ, আমাদের কৌণিক সরণ নেব, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা 0 টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার, আর ওমেগা ড্যাশ স্কোয়ার বা ওমেগা 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 0 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। ঠিক লিখলাম তো? রৈখিকের বেলায় রৈখিক বেগ, চূড়ান্ত রৈখিক বেগ, প্রাথমিক রৈখিক বেগ, ত্বরণ, সময়। তো এখানে চূড়ান্ত কৌণিক ত্বরণ, কৌণিক বেগ ইজ ইকুয়াল টু প্রাথমিক কৌণিক বেগ প্লাস ত্বরণ ইন্টু টাইম। তো এই রৈখিক গতির এই সূত্রগুলি এবং কৌণিক গতির এই সূত্রগুলি একমাত্র তখনই সিদ্ধ, তখনই সত্য, যখন এ ইজ ইকুয়াল টু স্থির, এ ইজ ইকুয়াল টু স্থির মানে একটা নির্দিষ্ট ত্বরণে গতিশীল হচ্ছে, এখানে আলফা ইজ ইকুয়াল টু স্থির, তবেই এই ফর্মুলাগুলি খাটবে, ফর্মুলাগুলি সঠিক থাকবে। আর না হলে ওই ইনস্ট্যান্টেনিয়াস বিষয়টি চলে আসবে। তো এখানে কি বলছে, স্থির অবস্থা থেকে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে একটি চাকা ঘুরতে শুরু করলে 10 সেকেন্ডে কতগুলি পূর্ণ আবর্তন সম্পন্ন করবে। কি কি দেওয়া আছে? দেওয়া আছে স্থির অবস্থা, তো ওমেগা 0 ইজ ইকুয়াল টু 0 প্রদত্ত প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 0 ইজ ইকুয়াল টু 0, যেহেতু স্থির অবস্থা থেকে। চূড়ান্ত দিয়েছে? দেয়নি। চূড়ান্ত লাগবে না, চূড়ান্ত মূলান্ত। আর কি দেওয়া আছে? সমত্বরণ, সমকৌণিক ত্বরণ দেওয়া আছে। আর কি দেওয়া আছে? টাইম, সময় টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 সেকেন্ড। তো অতএব থিটা ইজ ইকুয়াল টু কি জানি, কতটা কৌণিক সরণ হবে? কৌণিক সরণ থিটা ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ঠিক সেরকম ওমেগা 0 টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। এই ফর্মুলাটা লিখলাম। এটা মনে রাখলে এটার সঙ্গে তাল মিলিয়ে করতে পারি। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এস বলতে কৌণিক সরণ, তো আমরা এটা এস বলতে রৈখিক সরণ, আমরা কৌণিক সরণের জন্য থিটা নেব। এস এর পরিবর্তে থিটা, ইউ এর পরিবর্তে ওমেগা 0, এর পরিবর্তে আলফা, যেহেতু এটা বৃত্তীয় গতির জন্য কৌণিক বিষয়গুলি আসবে। তো এবার ওমেগা 0 মান কি দেওয়া আছে? 0, তাহলে এটা টার্মটা বসবে হাফ, আলফা বলতে 4 পাই, টি স্কোয়ার বলতে 10 স্কোয়ার, এত রেডিয়ান, থিটা বলতে রেডিয়ানে আসবে শুধু এসআই পদ্ধতিতে, 2 5, তাহলে 5 4 20, 20 10 200 পাই। ঠিক লিখলাম তো? হাফ আলফা টি স্কোয়ার, হাফ আলফার মান 4 পাই, টি স্কোয়ার বলতে 10 ইন্টু 10 সেকেন্ড নিয়েছি তো, তাহলে 2 5 10, 5 4 20, 20 10 200 পাই, এত রেডিয়ান কৌণিক সরণ। প্রশ্নটা কি বলছে? কতগুলি পূর্ণ আবর্তন করবে? তো মোট কৌণিক সরণ হবে 200 পাই। একবার পূর্ণ আবর্তন করলে 2 পাই কৌণিক সরণ হয়, তো একবারে 2 পাই, তাহলে এত পাইতে কত কৌণিক সরণ? 2 পাই দিয়ে ভাগ করব, যতগুলো 2 পাই আছে এর মধ্যে ততটা হচ্ছে পূর্ণ আবর্তন। অতএব পূর্ণ আবর্তন সংখ্যা সমান কি? 200 পাই, আর 2 পাই দিয়ে ভাগ করব, এত। পূর্ণ আবর্তন সংখ্যার কোনো ইউনিট হয় না, এটা সংখ্যা মাত্র, তাহলে 100
এটাই হচ্ছে অ্যান্সার। এতবার পূর্ণ আবর্তন করবে, এতবার বলতে পারি, এতবার পূর্ণ আবর্তন করবে। তাহলে আমরা জানলাম যে রৈখিক গতির বেলায় যদি রৈখিক ত্বরণ স্থির থাকে তাহলে এই ফর্মুলাগুলো সঠিক। ঠিক সেরকম বৃত্তীয় গতির বেলায় যদি কৌণিক ত্বরণ স্থির থাকে তাহলে এই ফর্মুলাগুলো সঠিক। আরও একটা লেখা যায় ইচ্ছা করলে, কি লেখা যায়, এস টি, এখানে লিখলাম টিতম সেকেন্ডে সরণ এস টি ইজুকাল টু ইউ প্লাস হাফ অফ এ 2t - 1। তাহলে ঠিক সেরকম আমরা লিখতে পারি থিটা টি ইজুকাল টু ইউ বলতে ওমেগা 0 প্লাস হাফ অফ এ বলতে আলফা 2t - 1। অ্যানালগি, এটার সঙ্গে এটা তাল মিলিয়ে আমরা এটা মনে রাখলে এখান থেকে এটা পেতে পারি। শুধু এস এর পরিবর্তে থিটা, ইউ বা ভি এর পরিবর্তে ওমেগা, এর পরিবর্তে আলফা, টির পরিবর্তে টি থাকবে। এইভাবে আমরা হিসাব করতে পারি। নেক্সট 9 নাম্বার এবং 10 নাম্বার দুটি অঙ্ক বেশ কনসেপচুয়াল দুটি অঙ্ক, ভালো করে দেখবে। প্রথমে আছে 10 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে সমবৃত্তীয় গতিসম্পন্ন কোনো কণার পর্যায়কাল পাই সেকেন্ড হলে বস্তু কণার ত্বরণ কত। তো 9 নাম্বার অঙ্কটি যদি করি, কি বলছে, 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে, মনে করলাম 10 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে সমবৃত্তীয় গতি সম্পন্ন, মাইন্ডেড, সমবৃত্তীয় গতি সম্পন্ন মানে রৈখিক বেগের মান সমান। সমবৃত্তীয় গতি বলতে কৌণিক বেগের মান সমান, কৌণিক বেগ সমান, কৌণিক বেগ যদি স্থির থাকে, কৌণিক বেগের মান যদি ধ্রুবক থাকে তাহলে রৈখিক বেগের মানও ধ্রুবক। রৈখিক বেগ ধ্রুবক বলতে পারবো না, কারণ রৈখিক বেগ কখনোই ধ্রুবক না। প্রতি বিন্দুতে, প্রতি মুহূর্তে রৈখিক বেগের দিক পরিবর্তন হচ্ছে। তাই রৈখিক বেগ একটি ভেক্টর রাশি, মান স্থির থাকলেও দিক পরিবর্তন হচ্ছে বলে বেগ পরিবর্তন হচ্ছে, তাই তার ত্বরণ থাকবে। আমরা আলোচনা করেছি অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। কিন্তু রৈখিক বেগের মান স্থির, সেজন্য বলছে সমবৃত্তীয় গতি। রৈখিক বেগের মান স্থির, সহজ কথায় দ্রুতি স্থির। তো দ্রুতি যদি স্থির থাকে তার মানে রৈখিক বেগের মান স্থির বলতে আমরা কি বলতে পারি, লিখতে পারি সমবৃত্তীয় গতি অতএব রৈখিক বেগের মান স্থির। মান যদি স্থির হয় তাহলে মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, স্পর্শক বরাবর ত্বরণ, সেটা থাকবে না যেহেতু মান স্থির। অতএব এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আমরা কি জানি, ডিভি মড বাই ডিটি। তো মান যদি স্থির থাকে তার মানে কি এটা 0। কিন্তু রৈখিক বেগের মান স্থির থাকলেও রৈখিক বেগ স্থির না। বেগ একটি ভেক্টর রাশি, প্রতিটা বিন্দুতে এখানে বেগ, এদিকে এখানে বেগ, এদিকে এখানে বেগ, এদিকে ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর প্রতিটা বিন্দুতে স্পর্শকের অভিমুখ আলাদা আলাদা, মানে রৈখিক বেগের অভিমুখ আলাদা। তার মানে বৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কণার বেগের অভিমুখ সর্বদাই পরিবর্তন হচ্ছে। তার মানে বেগ পরিবর্তন হচ্ছে। বেগ তো মান এবং অভিমুখ নিয়ে। তো মান যদি স্থির থাকে, অভিমুখ পরিবর্তনের জন্য বেগ পরিবর্তন হচ্ছে এবং সেই কারণে একটা ত্বরণ থাকবে যাকে বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কি বলেছিলাম যে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কণার রৈখিক বেগের মান স্থির থাকলেও তার অভিমুখ বা দিক পরিবর্তনের জন্য যে ত্বরণ বৃত্তের কেন্দ্রের অভিমুখে ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে তাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের মান কত? অভিকেন্দ্র ত্বরণ A centripetal is equal to
আমরা জানি ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই আর মানে ভি এর মান কি দেওয়া আছে, কিছুই দেওয়া নাই ভি এর মান। তাহলে ভিকে আমরা ওমেগা আর দিয়ে লিখতে পারি। তাহলে ভি হচ্ছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার নিচে আর দিয়ে কাটাকাটি করে ওমেগা স্কোয়ার আর, ওমেগা মানে 2π/t, 2π/t হোল স্কোয়ার ইন্টু আর। ঠিক লিখলাম। ভি ইজুয়াল টু ওমেগা আর কি না, ভি ইজুয়াল টু আর ওমেগা। তাহলে ভি এর জায়গায় আর ওমেগা লিখলাম, তার স্কোয়ার ওমেগা স্কোয়ার, একটা আর নিচে একটার উপরে কাটা গেল, তাহলে ওমেগা স্কোয়ার আর, ওমেগা মানে 2π/t। এবার কি টি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, কিসের মান দিয়ে রেখেছে বলেছে এটা 10 মিটার এবং দেওয়া আছে টি ইজুয়াল টু পাই সেকেন্ড। তাহলে 2π আর টি মানে পাই স্কোয়ার, আর আর বলতে 10 মিটার। তাহলে পাই পাই কাটলো, 4 × 10, তার মানে কত হচ্ছে 40। ঠিক করেছি তো? 10 মিটার ব্যাসার্ধ, আর এর মান 10, তো আর হচ্ছে উপরে, আর টাইম পিরিয়ডটি হচ্ছে পাই সেকেন্ড, পাইটা নিচে, পাই পাই কাটলো, 2 এর স্কোয়ার বলতে 4 × 10 40, এসে কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো কিন্তু কৌণিক ত্বরণ না। বৃত্ত গতিসম্পন্ন কণার 4 প্রকার ত্বরণ থাকে: কৌণিক ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ, স্পর্শক বরাবর ত্বরণ, নেট ত্বরণ। আমরা আলোচনা করেছি ডিটেলসে। তো এসি হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ, সেটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন স্পর্শক বরাবর ত্বরণ সেটা হচ্ছে 0, কারণ মান যেহেতু স্থির রয়েছে। নেক্সট 10 নম্বর অঙ্কটি, 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে গতিশীল কণার বেগের রাশিমালা ভি ইজুয়াল টু টি স্কোয়ার হলে বেগ সময়ের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, সময়ের অপেক্ষক, ভি ইজুয়াল টু টি স্কোয়ার, এবং টি ইজুয়াল টু 2 সেকেন্ডে এ নেট এর মান নির্ণয় করো। মানে বৃত্তীয় গতিসম্পন্ন যদি বৃত্তপথে আবর্তন করে কোনো কণা, তবে তার মধ্যে অভিকেন্দ্র ত্বরণ থাকবেই থাকবে। অভিকেন্দ্র ত্বরণ দিক পরিবর্তনের জন্য যে কণাটি ঘুরছে প্রতি মুহূর্তে তার বেগের মান পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, নাও হতে পারে, হতেও পারে মান পরিবর্তন, কিন্তু দিক প্রতিবিন্দুতেই পাল্টাচ্ছে, এবং দিক না পাল্টালে বৃত্তগতি হতে পারে না। তাই বৃত্তীয় গতিতে দিক পরিবর্তন হবেই, আর দিক পরিবর্তন হবে বলে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন থাকবেই থাকবে, তারপর সেন্ট্রিপেটাল ফোর্সও থাকবেই থাকবে। তো সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ থাকবেই কার জন্য? দিক পরিবর্তনের জন্য। কিন্তু এই বস্তুকণার যদি বেগের মানও পরিবর্তন হয়, তাহলে বেগের মান পরিবর্তনের জন্য আবার টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন থাকে। টেনজেন্সিয়াল অ্যাক্সিলারেশন বেগের মান পরিবর্তনের জন্য, আর সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বেগের দিক পরিবর্তনের জন্য। তো এখানে যেটা আছে ভি ইজুয়াল টু টি স্কোয়ার, তো এখানে মানও পরিবর্তন হচ্ছে আর দিক তো পরিবর্তন হবে বৃত্তীয় গতিতে। তার মানে এসি এবং এটি উভয়ই থাকবে এই দ্বিতীয় অঙ্কটাতে, এবং সেই কারণে এসি এবং এটির যে রেজাল্টেন্ট সেটাই হচ্ছে এ নেট, সেটা আমরা নির্ণয় করব। তো কিভাবে দেখো, ভি ইজুয়াল টু টি স্কোয়ার, অতএব দিক পরিবর্তনের জন্য অভিকেন্দ্র ত্বরণ কি জানি ভি স্কোয়ার বাই আর, অভিকেন্দ্র ত্বরণের ফর্মুলা। টি 2তে বার করতে বলেছে, তো টি ইজুয়াল টু 2তে লিখব। এবার ভি হচ্ছে টি স্কোয়ার, তাই টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার বাই আর, টি ইজুয়াল টু 2, তার মানে 4 × 4 বলতে 16,
4 ইন্টু 4, আর এর মান কত দেওয়া আছে 2 মিটার, 2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো, এটা 1 নাম্বার। আর মান পরিবর্তনের জন্য স্পর্শক বরাবর ত্বরণ, এই ত্বরণটা কিরকম, স্পর্শক বরাবর ত্বরণ কি বলা হয়, এ ট্যানজেনশিয়াল। এ ট্যানজেনশিয়ালের রাশিমালা কি আমরা জানি, ডিভি ডিটি, ভি অবশ্যই আমরা ম্যাগনিটিউডকে নেব, তো ডি ডিটি অফ ভি এর মান কি টি স্কোয়ার, টি স্কোয়ার বলতে 2t, টি এর মান বসাবো কত 2, এটা টি এর মান 2 বসাতে হবে, এটার হিসাব নিকাশ হয়ে যাবে তখন টি এর জায়গায় টি এর মান 2 বসাবো, তো 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ নেট কী হবে, যেহেতু এসি এবং এটি অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাই অতএব এ নেট কোথায় করি এটা মিশিয়ে দিই, অতএব এ নেট ইকুয়াল টু রুট ওভার অফ এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তাই 2 এসি এটি cos 90 মানে 0, তাই রেজাল্টেন্টের ফর্মুলা এরকম আসবে। তাহলে এসি হচ্ছে 8 স্কোয়ার, এটি হচ্ছে 4 স্কোয়ার, তার মানে 64 আর 16, 8 64 আর 16 বা 4 স্কোয়ার কমন নিলাম, তাহলে বাইরে 4 চলে আসলো, আর 4 স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে 4 থাকলো, এখানে 1 থাকলো, তাহলে 5, তাহলে কি হচ্ছে 4√5 এ নেট কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে, যদি ভুল না করে থাকি এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এবং নেট অ্যাক্সিলারেশন। তো 3 প্রকার অ্যাক্সিলারেশন বৃত্তীয় গতিতে রয়েছে। আরেকটা রয়েছে কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অর্থাৎ আলফা। তাহলে মোট 1 2 3 4 প্রকার ত্বরণ বৃত্তীয় গতিতে মোট রয়েছে। আজকের জন্য লাস্ট দুটি অঙ্ক। 11 নম্বর, একটি 800 কেজি ভরের গাড়ি 80 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 36 কিমি পার আওয়ার বেগে মোড় নিলে অভিকেন্দ্র বলের মান কত? বৃত্তপথে ঘোরার প্রচেষ্টা না হলে অভিকেন্দ্র ত্বরণ থাকে না। যখনই বাঁক নিবে তখনই অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়েট করবে। বৃত্তাকার পথ মানেই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ থাকবে, আর অভিকেন্দ্র ত্বরণ যার কারণে সৃষ্টি হয় সেটা অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলের রাশিমালা আমরা কি জানি? সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু কি? সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন আর ভর mv স্কয়ার বাই r। ভি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, তার কিছুই দরকার নেই, এখানে সবই আছে। কি দেওয়া আছে? প্রদত্ত সোজা অঙ্ক, মান বসালে হয়ে গেল। এম ইকুয়াল টু 800 কেজি, ভি ইকুয়াল টু 36 কিমি পার আওয়ার। তার মানে 36 কিমি করলে 1000 দিয়ে গুণ, মিটারে হলো, আওয়ার মানে 60 × 60 মিটার পার সেকেন্ড। এসাইতে করছি মিটার পার সেকেন্ড।
কিমি আওয়ার চলবে না, মিটার পার সেকেন্ড করবো এর সাথে। 0,0,0,0 কাটলো, 6 6 36, তার মানে 10 মিটার পার সেকেন্ড, তাই তো? আর আর এর মান কত দেওয়া আছে? 80 মিটার। আর ইকুয়াল টু 80 মিটার এর সাথে আছে, অসুবিধা নেই। তাহলে এম বসাবো 800 কেজি, ভি বসাবো 10 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে 80, ফোর্স আসবে নিউটনে, ভি স্কোয়ার, তাহলে 10 × 10, তাহলে 0 কাটলো, 8 100, তাহলে 1000 নিউটন। একেবারে জলের মতো সোজা, কোনো কঠিন বিষয় নেই। এবার 12 নম্বর অঙ্কটি, সর্বোচ্চ 20 নিউটন টান সহ্য করতে পারে এমন 1.96 মিটার দৈর্ঘ্যের তারের শেষ প্রান্তে বা শেষে 0.2 কেজি ভরের বস্তু বেঁধে ঘোরালে সর্বোচ্চ দ্রুতি কত? একটা তার আছে, কতটা দৈর্ঘ্য? 1.96, তার শেষ প্রান্তে 0.2 কেজি ভরের একটা বস্তু বেঁধে কি করতে হবে? ঘোরাতে হবে। তাহলে কি বলছে? এই টানটা, তারের টান ম্যাক্সিমাম 20 নিউটন সহ্য করতে পারে। টান এই বিন্দুতে টান হবে এই বরাবর। তাহলে এখানে যদি অবজারভার থাকে, সে একটা ফোর্স, এই টানটা অ্যাকচুয়ালি সেন্ট্রিপেটাল ফোর্সের কাজ করবে। আর এদিকে অপোজিটে যদি আমি এই বস্তুর উপর বসে থাকি, অপোজিটে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আমি উপলব্ধি করব। সেন্ট্রিফিউগাল ফোর্স আর এই সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল হবে। অর্থাৎ কি বলতে চাচ্ছি আমি? ত্বরণ সহ গতিশীল বা ত্বরিত নির্দেশতন্ত্রে সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র বল এর অস্তিত্ব পাওয়া যায়। যেহেতু এটি ঘুরছে, ঘোরা মানে কি? ত্বরণ থাকা। বৃত্তপথে ঘূর্ণনশীল মানে একটা ত্বরণ থাকবেই, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। তাই এখানে যদি একটা বস্তু বসে থাকে, সে এর অপোজিটে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স অপকেন্দ্র বল উপলব্ধি করবে। এই অপকেন্দ্র বল আর এই টানটা অ্যাকচুয়ালি সেন্ট্রিপেটাল ফোর্স, আর সেন্ট্রিপেটাল ফিউগাল ফোর্স অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল পরস্পরকে সমান করতে হবে। তো আমরা জানি, কি জানি? অপকেন্দ্র বল ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই এল। এল যদি লেন্থ হয়, এল ইজ ইকুয়াল টু এত। আর এটাই হচ্ছে টান। অপকেন্দ্র বল যেটা, সেটাই টান দ্বারা প্রশমিত হচ্ছে। বা এখান থেকে লিখতে পারি যে কি বার করতে বলেছে? ভি এর সর্বোচ্চ মান, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল টি ডিভাইডেড বাই এম। কি বলছে? ভি এর ম্যাক্সিমাম মান কত? টান তো ম্যাক্সিমাম হচ্ছে 20 নিউটন, তা ভি এর ম্যাক্সিমাম কত? ভি বাড়লে টি বাড়বে। তো ভি ম্যাক্সিমাম তখন হবে যখন টি ম্যাক্সিমাম, আর তার থেকেও যদি ভি বাড়ে তাহলে টি বেড়ে গিয়ে ছিঁড়ে যাবে, কারণ 20 নিউটন হচ্ছে এই টানের সর্বোচ্চ মান। টানের সর্বোচ্চ মান কত? 20 নিউটন। 20 নিউটনের চাইতে বেশি টান যখন এখানে হবে, কখন হবে? বেশি জোরে ঘোরালে। যদি রৈখিক বেগের দ্রুতি, বেগ বলবো না যেহেতু দিক পরিবর্তন হচ্ছে, তাই দ্রুতির মান যখন এমন মানের হবে যে টিটা বেড়ে যাচ্ছে, 20 নিউটনের চাইতে বেশি হচ্ছে টি, তখন তো ছিঁড়ে যাবে, তখন আর বৃত্তপথে ঘুরবে না। তাই কি করব? ভি ম্যাক্স পাওয়ার জন্য টি ম্যাক্স অ্যাপ্লাই করব। টি ম্যাক্সের মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, তাহলে ভি ম্যাক্স পাবো। বা ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এল টি ম্যাক্স বাই এম। ভি ম্যাক্স হলে টি ম্যাক্স হবে যখন টি ম্যাক্স, তখন ভি ম্যাক্স। তাহলে এখান থেকে ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এল, এর মান কত? 1.96,
টি ম্যাক্স কত 20 নিউটন, এম কত 0.2 কেজি, 0.2 দুটো শূন্য দিলাম, দশমিক দশমিক তুলে দিলাম, 20 কাটলো। দশমিক তো নেই, উঠে গেছে। তাহলে কি হবে, ভি ম্যাক্স ইজিক্যাল টু 14, মাইনাসটা দিব না কারণ গতিবেগের মান মাইনাস মিনিংলেস, তাই 14 হচ্ছে দ্রুতির মান। তাহলে সর্বোচ্চ দ্রুতি, দ্রুতি কেন বলছে, যেহেতু মান নিয়ে কাজ আমাদের এখানে, বেগ না, বেগ পরিবর্তন হচ্ছে সর্বদাই, তাই এটা হচ্ছে দ্রুতি, সর্বোচ্চ দ্রুতির মান। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।